আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুপাত সমানুপাতের সমানুপাত অংশটি নিয়ে। এর আগে আমরা একক কাজটি এবং এর আগে অনুপাত সমানুপাতের অধ্যায়টি অনেক আলোচনা করেছি। তো আজকে আমরা সমানুপাত অংশটি নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে এবং আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশনেও সেগুলো দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো, এখানে সমানুপাত কথাটি লেখা আছে। তো সমানুপাত মানে কি আগে সেটি বুঝতে হবে। সমানুপাত বলতে সাধারণত বোঝায় সমান অনুপাত। যেমন মনে করো যে 2:3, ঠিক আছে, 2:3 একটা অনুপাত আর 4:6 একটা অনুপাত। এখন কোন একটা অনুপাতকে কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারেও প্রকাশ করতে পারি। যেমন এখানে 4:6, এটাকেও কিন্তু আমরা কি করতে পারি, সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি। যেমন মনে করো 4:6 এই যে অনুপাতটা আছে, এটাকে আমরা কি করতে পারি, সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি। তাহলে এইটাকে এবং এইটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে করলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, এখানে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে নতুন যে অনুপাতটা সৃষ্টি হবে সেটা হচ্ছে 2:3, 2:3। এখন দেখো, এইটা এবং এইটা যেহেতু সমান, এই কারণে এই দুটো হচ্ছে সমান অনুপাত। অর্থাৎ 2 বা ততোধিক আনুপাতিক রাশি যদি সমান হয়, ঠিক আছে, সেটা যদি মনে করো বড় হয়, কিন্তু সেটাকে যখন আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব তখন যেটা যদি সমান হয়, তাহলে সেটাকে বলা হয় সমানুপাত। এবং সমানুপাত কোন অনুপাত কিনা সেটি নির্ণয় করার জন্য মনে করো আমি একটা অনুপাত লিখলাম 2:5, ঠিক আছে। আবার এটার সমানুপাত বা আমি মনে করো এমন একটা রাশি লিখলাম যে 4:10। এখন এইটা এবং এইটার গুণফল এবং এইটা এবং এটার গুণফল যদি সমান হয়, এইটা এবং এইটার গুণফল এবং এইটা এবং এটার গুণফল যদি সমান হয়, তাহলে বোঝা যাবে যে এই রাশিটি হচ্ছে সমানুপাত। এক কথায় সমানুপাত হচ্ছে 2 বা ততোধিক রাশি পরস্পর সমান হলে তাদের বলা হয় সমানুপাত, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে বলা হয়েছে ছবি মাপি। আচ্ছা, কিসের ছবি? তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে দালান অথবা কাঠামো রয়েছে সেটির প্রস্থ ও উচ্চতা নির্ণয় করতে হবে। কি প্রস্থ এবং উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে হবে। প্রথমেই সেটির প্রস্থ মেপে সেটি লেখো। তাহলে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যে দালান অথবা কাঠামো রয়েছে সেটির প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে হবে। তো সেটির প্রস্থ আমরা প্রথমে মনে করো এই যে বিদ্যালয়, তারা দেখছো যে এইভাবে প্রস্থটা মেপে নিচ্ছে এবং কয়েকজনের দৈর্ঘ্য মাপছে, ঠিক আছে। আমি জানি না এটার দৈর্ঘ্য প্রস্থ কোনটা, কারণ এটি যেহেতু একটি বিভিন্ন আকৃতি রয়েছে। তো এখানে একটা প্রস্থ এবং উচ্চতার কথা বলা হয়েছে, তারা প্রস্থটা মাপছে। এবার ভেবে দেখো, তো উচ্চতা কিভাবে নির্ণয় করা যেতে পারে। এই যে উচ্চতা, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? উচ্চতা আমরা যেভাবে নির্ণয় করতে পারি, মনে করো একজন শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে সে একটা মনে করো রশি, ফিতা বা মনে করো যেগুলো দিয়ে আসলে মাপে। সাধারণত যেহেতু বিদ্যালয়ের ভবন অনেক বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দড়ি ফেলতে পারি। তো একজন শিক্ষার্থী এভাবে দড়ি ফেলে দিল, তো দড়িটা নিচে আসলো। দড়িটা নিচে আসার পরে সে সেই পরিমাণ দড়ি সেখান থেকে কেটে নিল। কেটে নেওয়ার পরে মনে করো ফুল দড়িটা ছিল এতটুকু আর তার প্রয়োজন হয়েছে শুধুমাত্র এইটুকু, ঠিক আছে। এরপরে সে একটি যেসব পরিমাপের ফিতা রয়েছে সেগুলো ব্যবহার করে সে এতটুকু মেপে এরপরে সে বের করতে পারে। এভাবে আসলে উচ্চতা নির্ণয় করা যেতে পারে। এটা কিন্তু লিখতে হবে না, জাস্ট এখানে প্রশ্ন করা হচ্ছে। তাহলে আমরা উচ্চতা এভাবে নির্ণয় করতে পারি। এরপর বলা হয়েছে, এবার তোমরা তোমাদের প্রতিষ্ঠানের দালান অথবা কাঠামোর একটি ছবি নিয়ে সেটির প্রস্থ ও উচ্চতা মাপো এবং নিচের ছকে লিখো। মনে করো এই যে দালান বা কাঠামো আছে, ঠিক আছে, তোমাদের বিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের, সেটির একটি ছবি নিতে হবে। কি নিতে হবে? ছবি বা ম্যাপ, যেটাই বলো না কেন, এটা একটি ছবি হবে আসলে। তো এই যে ছবি, মনে করো এটা হচ্ছে তাদের একটা, মনে করো এটা একটা ছবি বিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের। সেখান থেকে তোমাকে প্রস্থ এবং উচ্চতাটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে প্রস্থ এবং এটা হচ্ছে বিদ্যালয়ের উচ্চতা, ঠিক আছে। উচ্চতাটা নির্ণয় করতে হবে। এখন তোমরা সেটি কি, তো উচ্চতাটা তোমরা নির্ণয় করো এবং নিচে ছকে লিখতে হবে।
তো তোমাদের বিদ্যালয়ে নিশ্চয়ই এরকম ছবি বা নকশা রয়েছে, সেটি তোমরা পরিমাপ করে এই ছকটি পূরণ করবে। তো তবুও আমি তোমাদের জন্য একটি নমুনা সমাধান এখানে করে রেখেছি। যেমন এখানে লিখেছি আমরা প্রস্থ সেন্টিমিটার হবে 4, ঠিক আছে। যেমন এখানে আমাদের কি বলা হয়েছে, প্রস্থ ছক 4.6 যে প্রস্থটা আমরা এখানে লিখবো এবং উচ্চতা সেন্টিমিটারে আমরা এখানে লিখবো। তো এখানে লিখলাম যে দৈর্ঘ্য সেন্টিমিটারে উচ্চতা সেন্টিমিটারে হচ্ছে 6, উচ্চতা সেন্টিমিটারে কত 6 এবং প্রস্থ 4, ঠিক আছে। এখানে সেন্টিমিটার লিখিনি কারণ প্রয়োজন নেই। তাহলে আমাদের এই ছকটি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন বলা হয়েছে এখন চিন্তা করো তো এখান থেকে তুমি তোমার প্রতিষ্ঠানের দালান বা কাঠামোর আনুমানিক উচ্চতা কি নির্ণয় করতে পারবে। দেখো এখানে যে জিনিসটি সেটা হচ্ছে আমাদের কিন্তু দালান বা কাঠামোর উচ্চতাটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমাদের আর প্রয়োজন নেই, ঠিক আছে। আমাদের এটাও কমপ্লিট। আমাদের আনুমানিক উচ্চতা বলতে এখানে যে উচ্চতাটা সেটাই কিন্তু আসল উচ্চতা, কারণ আমরা কিন্তু সেভাবে ভেবেছি। তবে হ্যাঁ, উচ্চতার ক্ষেত্রে একটু তারতম্য হতেই পারে, কারণ মনে করো তুমি যখন রশিটি দিলে সেটি সোজা নাও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভিন্নতা থাকতে পারে। তবে হ্যাঁ, যেটা তুমি লিখবে সেটা কিন্তু আনুমানিক একদম কারেক্ট হবে বলেও আমার মনে হয় না, বলে তো ভালো। আচ্ছা, এরপর বলা হয়েছে নিজেদের মাঝে মাপামাপি, অর্থাৎ নিজেদের মধ্যে মাপামাপি। এবার তোমরা সবাই কয়েকটি দলে ভাগ হয়ে নিজেদের উচ্চতা ও ভর মাপবে, নিজেদের উচ্চতা ও ভর। তাহলে তোমাদের কয়েকটি দলে ভাগ হতে হবে এবং তোমরা কি করবে, নিজেদের উচ্চতা ও ভর মাপবে, উচ্চতা মাপবে, ভর মাপবে, ঠিক আছে। প্রত্যেকের জন্য মেপে যে উচ্চতা ও ভর পাও সেটা একটি ছকে লিপিবদ্ধ করো, অর্থাৎ একটা ছক বানাবে, সেই ছকের মধ্যে তোমাদের উচ্চতা ও ভরটিকে লিখবে। এখানে তোমার উচ্চতাটা কি সেন্টিমিটারে এবং ওজন কিলোগ্রাম এককে নির্ণয় করবে। এবার তোমাদের নিজেদের দলগতভাবে কাজ ঠিক হলে বাকি দলের সাথে সমন্বয় করে সকলের উচ্চতা ও ভরের যে তথ্যটি পাওয়া যাবে সেটা নিজেদের খাতায় লিপিবদ্ধ করবে। তো দেখো এখানে প্রথমে বলা হয়েছে যে তোমরা নিজেদের উচ্চতা ও ভর মাপবে। সেই ভর এবং উচ্চতাকে তোমরা মেপে যে উচ্চতা ও ভর পাবে সেটা একটি ছকে লিপিবদ্ধ করবে। কি করবে, সেটা একটি ছকে লিপিবদ্ধ করবে। এবং এখান থেকে তুমি উচ্চতাকে সেন্টিমিটারে এবং ওজনটিকে কিলোগ্রাম এককে নির্ণয় করবে। এরপরে তোমাদের নিজেদের দলগতভাবে যে কাজটি শেষ হবে সেটি তোমাদের অন্য দলের সাথে সমন্বয় করে তৈরি করবে। তো দেখো এখানে বলা হচ্ছে যে তোমাদের শ্রেণীর সকলের তথ্য লিপিবদ্ধ করা হলে তোমরা প্রত্যেকের উচ্চতা ও ওজনের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ তুমি একটি দলে কাজ করবে, ঠিক আছে। এই লেখাটা একটু হিজিবিজি ভাবে লিখে দেওয়া হয়েছে, আমি এটা একটু বলে দিচ্ছি। তুমি তোমার নিজের উচ্চতা ও ভর মাপবে একটি দলে ভাগ হয়ে, ঠিক আছে, নিজেদের। কারণ তুমি তো নিজে তোমার উচ্চতা মাপতে পারবে না, অথবা ভর মাপতে পারলেও উচ্চতাটা তো নির্ণয় করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের দলেই হইতে হবে। এরপরে যে উচ্চতা ও ভর পাবে সেটাকে একটা ছকে লিপিবদ্ধ করবে। এখন ছকটির নমুনা কেমন হবে আমি যদি তোমাদেরকে একটু বলি, যে আমরা এখানে যে ছকটি তৈরি করেছি, ঠিক আছে, এখানে যে ছকটি তৈরি করেছি সেক্ষেত্রে এখানে প্রস্থ সেন্টিমিটারের জায়গায় তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে যে তোমরা এখানে মনে করো এখানে উচ্চতা এবং ভরের কথা বলা হয়েছে, তাহলে তোমরা এখানে লিখবে উচ্চতা, ঠিক আছে। উচ্চতাকে কিসে নির্ণয় করতে বলা হয়েছে, উচ্চতাকে সেন্টিমিটারে এবং ওজনকে কিলোগ্রামে। তাহলে উচ্চতাকে আমরা এখানে সেন্টিমিটার কিসে লিখবো, সেন্টিমিটারে। এবং এই জায়গায় আমরা কি লিখবো, এই জায়গায় আমরা লিখবো এখানে কি বলা হয়েছে, ওজন, ঠিক আছে। ওজনকে কিসে প্রকাশ করতে বলা হয়েছে, কিলোগ্রামে, ঠিক আছে। সেই হিসাব করে কিন্তু আমরা এখানে এই কাজটি করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমি প্রথমে বললাম যে আমরা এখানে আমাদের যে উচ্চতা সেটাকে সেন্টিমিটারে লিখবো এবং এখানে ওজনটাকে লিখবো। এরপরে তোমাদের এইখানে যেটি আছে সেটি আমরা লিখবো, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো যে আমাদের উচ্চতাটা কত, এরপরে এখানে লিখবো আমার প্রস্থের পরিমাণটা কত, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু নমুনা লিখে রেখেছি। আচ্ছা, যাই হোক, তো এটা আসলে তোমাদের না, এটা অবশ্যই এটা একটু অনুমান, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই নিজেদের লিখতে হবে, ঠিক আছে। এটি শুধুমাত্র একটি অনুমান, নিজেদের লিখতে হবে। এরপর বলা হয়েছে যে তোমাদের শ্রেণীর সকলের তথ্য লিপিবদ্ধ করা হলে তোমরা প্রত্যেকের উচ্চতা ও ওজনের অনুপাত নির্ণয় করো। তো এখানে তোমরা ছক লিখবে না, ছকের জায়গায় তোমাদের নাম দিয়ে লিখতে পারো, ঠিক আছে। যেমন তোমার নাম যেটা সেটা দিয়ে তোমরা লিখতে পারো। এরপরে তোমরা এখানে এরকম একটা ছকের মধ্যে বানাতে পারো। এরপরে এখানে আরো একটা এক্সট্রা ছক করতে পারো, কারণ তোমাদের প্রত্যেকের হিসাব যেহেতু আলাদা হবে। মনে করো যে এখানে একটি এক্সট্রা আলাদা ছক করবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, এটা আমি আসলে বানাইনি, তবে আমি তোমাদের জন্য শুধুমাত্র এরকম ভাবে বলে দিচ্ছি। মনে করো এরকম একটা ছক, এক্সট্রা ছক বানাবো, ঠিক আছে। তখন তোমরা এখানে লিখবে যে তোমাদের উচ্চতা ও প্রস্থের
উচ্চতা ও ভরের অনুপাত, উচ্চতা ও ভরের অনুপাত, উচ্চতা ও ভরের অনুপাত, এই কথাটা তোমরা লিখে দিবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি অত্যন্ত আসলে ওই ছকটি বানানো হয়নি, তোমরা অবশ্যই এইভাবে দেখেই বানাই ফেলবে, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। এই যে উচ্চতা ও ভরের অনুপাত, এরপরে তোমরা এইখানে যে উচ্চতা এবং ভরটা পাবে, সেখানে প্রথমে উচ্চতাকে লিখবে, এরপরে ভর লিখবে, তাহলে তোমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আর এটা তৈরি করলাম না, তবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু এটা বুঝে যাবে। আচ্ছা, তো আমাদের এই অংশটুকু শেষ, যে আমরা এতটুকু অংশ কাজ করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, কতটুকু? এইটুকু। ঠিক আছে, এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা আশা করি বুঝেছো। আচ্ছা, এখন দেখো, এবার যাদের উচ্চতা ও ওজনের অনুপাত সমান অথবা কাছাকাছি তাদের চিহ্নিত করে খাতায় গুচ্ছ আকারে লেখা এবং তাদের একত্রে দলে ভাগ করে ফেলো। অর্থাৎ এখন মনে করো যে একটা দল পাওয়া গেল, মানে কিছু কিছু শিক্ষার্থী পাওয়া গেল যাদের উচ্চতা ও ওজনের অনুপাত সমান, যাদের উচ্চতা ও ওজনের অনুপাত সমান। অর্থাৎ মনে করো যে তোমার একজন বন্ধু, তার উচ্চতা ও ওজনের অনুপাত হচ্ছে, মনে করো, আমি এটা শুধুমাত্র অনুমান, কারণ আমি যেহেতু এটা জানি না, 4:3। ঠিক আছে, আরেকজনের অনুপাত হচ্ছে মনে করো 8:6। ঠিক আছে, এখন দুইটা কি সমান কিনা? হ্যাঁ সমান। কারণ হচ্ছে দেখো, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, হ্যাঁ মার্কারটা চেঞ্জ করলাম, এখানে দেখো 4:3। আমরা যদি এটাকে ছোট করি, এটাকে কিন্তু ছোট করা যায় কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এটা কিসে পরিণত হলো? এটা কিন্তু আমাদের 4:3 পরিণত হলো, 4:3। ঠিক আছে, 4:3। আচ্ছা, তাহলে এই যে 4:3 পরিণত হলো, এটাই কিন্তু আমাদের দুইজনের, এটা হচ্ছে প্রথম বন্ধুর, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তাহলে তাদের অনুপাত যেহেতু সমান, তাহলে তাদেরকে অথবা কাছাকাছি হইতে পারে, যেমন দশমিকের ক্ষেত্রে কিন্তু কাছাকাছি হতে পারে, তাদের চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করা খাতায় গুচ্ছা করে তাদের নাম, এরপরে এই যে তাদের যে পরিমাপ বের হলো ওজন এবং উচ্চতা, সেগুলোকে একত্রিত করে তাদেরকে একত্রে একটা দল বানিয়ে ফেলতে হবে। বাস, তোমার এতটুকু পর্যন্ত কাজ শেষ, এবং কাজটা আসলে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। এরপরে বলা হয়েছে, তোমরা কি আমাদের জাতীয় স্মৃতিসৌধ দেখেছো? দেখো নিচের চিত্রগুলো আমাদের জাতীয় স্মৃতিসৌধের। এই যে আমরা নিচে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিসের? আমাদের জাতীয় স্মৃতিসৌধের। এবং আমরা অনেকেই জাতীয় স্মৃতিসৌধ দেখেছি, এটা ঢাকার সাভারে অবস্থিত, তো তোমরা অনেকেই দেখছো। তো সেক্ষেত্রে দেখো, এখানে বলা হয়েছে যে আমাদের জাতীয় স্মৃতিসৌধের যে 4টা ছবি, কয়টা ছবি? 4টা ছবি দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? এবার নিচের চিত্রগুলোর উচ্চতা ও প্রস্থ মেপে নিচের ছকে লেখা এবং সেগুলোর অনুপাত নির্ণয় করো। এবার দেখো, এইখানে যে 4টা ছবি আছে, এই ছবিগুলোর কি করতে হবে? আমাদের উচ্চতা, প্রস্থ এবং উচ্চতা ও প্রস্থের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে মনে করো এটা হচ্ছে এটার উচ্চতা, কারণ আমরা মাঝ বরাবর হিসাব করব। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটা আসলে এটা উচ্চতা, এরপরে এটাও প্রস্থ, এটা উচ্চতা। ঠিক আছে, এই যে এই চিহ্নটা এটা আছে, যে সরু অংশটা, সেটা থেকে আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, এরপরে এই যে এভাবে এটা। ঠিক আছে, এইভাবে আমরা হিসাব করব, হিসাব করে এখানে এগুলো লিখবো। তো আমি আসলে তোমাদের জন্য একটি লিখেছি, বাট সমস্যাটা হচ্ছে যে আমি এটা পরিমাপ করিনি। ঠিক আছে, যেহেতু এটা পিডিএফ, সেক্ষেত্রে আমরা কিন্তু পরিমাপ করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের এটা যাতে অনুপাত করতে আমি মানে মেপে লিখতে পারি। আমি একজনের কাছে নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা এটা পেয়েছি। তো যদি মনে হয় যে তোমরা নিজেরাও মেপে লিখবে, এবং সেক্ষেত্রে যদি দশমিক আসে অবশ্যই ঘাবড়াবে না, কোনো সমস্যা নেই, দশমিক আসলেও কোনো সমস্যা হবে না। এখন দেখো, আমরা এখানে লিখেছি ছক 4.7, ছক 4.7 ছবি, উচ্চতা সেন্টিমিটার, প্রস্থ সেন্টিমিটার, উচ্চতা ও প্রস্থের অনুপাত, অর্থাৎ এই ছকটিকে হুবহু আমরা এখানে লিপিবদ্ধ করেছি। এরপরে দেখো ছবি 1, আমরা মনে করো যে ছবি 1 আছে। ঠিক আছে, ছবি 1-এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? ছবি 1-এর ক্ষেত্রে আমরা দেখলাম যে উচ্চতা হচ্ছে 5, প্রস্থ 5, উচ্চতা ও প্রস্থের অনুপাত 5:5, অর্থাৎ এটা 5, এটা 5। ঠিক আছে, আচ্ছা, এরপরে ছবি 2, ছবি 2-এর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 4, প্রস্থ 4, তাহলে উচ্চতা ও প্রস্থের অনুপাত হচ্ছে 4:4।
সেক্ষেত্রে আমরা এটা দেখেছি, ঠিক আছে, এটার ক্ষেত্রে। আচ্ছা, এবারে 3 নম্বর ছবির ক্ষেত্রে এই যে উচ্চতা এবং প্রস্থ, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ছবি 3-এর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 2.5, প্রস্থ হচ্ছে 2.5, উচ্চতা ও প্রস্থ এই দুইটার অনুপাত হচ্ছে উচ্চতা ও প্রস্থ 2.5 অনুপাত 2.5 শেষ। এরপর হচ্ছে ছবি 4, সেক্ষেত্রে আমরা এটা দেখেছি, এখানে আমরা দেখলাম যে উচ্চতা হচ্ছে 2, প্রস্থ হচ্ছে 2, তো সেটা আমরা এখানে লিখলাম যে ছবি 4, উচ্চতা 2, প্রস্থ 2, তাহলে উচ্চতা ও প্রস্থ অনুপাত হচ্ছে 2:2, ঠিক আছে। এবং এইখানে কিন্তু আমি একটি ওয়ার্নিং দিয়ে দিয়েছি, এটা লিখতে হবে না। এইখানে যে ওয়ার্নিংটা আছে ভালো করে দেখো, এইখানে যে ওয়ার্নিংটা লিখেছি আমি সেটা কিন্তু তোমাদের লিখতে হবে না। এই ওয়ার্নিংটা আমি শুধুমাত্র তোমাদের জন্য লিখেছি যে বিশেষ দ্রষ্টব্য এটি অনুমান করে লেখা হয়েছে, শিক্ষার্থীরা নিজেরা মেপে লিখবে। অর্থাৎ আমি কিন্তু এই যে ছকটা লিখেছি এটি শুধুমাত্র একটি নমুনা, এটি কিন্তু অনুমান করে লেখা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের কাজ হবে তোমরা মেপে তারপর লিখবে। এখন দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে, সেটি হচ্ছে যে চিত্রগুলো থেকে কি বুঝতে পারলে চিত্রগুলোর অনুপাত কি সমান। এখন চিত্রগুলোর অনুপাত সমান কিনা সেটি আমাদের বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 5:5, এটা 4:4, এটা 2.5:2.5, 2:2। তো এখন মনে করো যে আমি এগুলোকে একটু কাটাকাটি করি, ঠিক আছে, এগুলোর একটু ক্ষুদ্রতর করি কারণ এখানে অনেকগুলো বড় বড় আছে। এই 5:5কে আমরা কি দিয়ে কাটতে পারি, মনে করো এটাকে আমরা কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, মনে করো এটাকে আমরা 5:5, তো এটাকে আমরা কিভাবে কাটতে পারি, এটাকে আমরা কাটতে পারি এইভাবে যে আমরা প্রত্যেকটাকে 5 দিয়ে কাটতে পারি, যেহেতু এই দুইটা সমান, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে লিখবো, যে এটাকে আমরা লিখলাম 1 আর এটাকে আমরা কাটলাম 1, 5 দিয়ে কাটলাম, ঠিক আছে। তাহলে নতুন যে অনুপাতটা সেটা হচ্ছে 1.1:1, ঠিক আছে, 1:1। এরপরে দেখো 4:4, এগুলোকে আমরা 4 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 1, এটা হচ্ছে 1:1, ঠিক আছে। আচ্ছা, এবারে 2.5, আমি 2.5 দুইটাকে 1 দিয়ে কেটে 2.5 দিয়ে কেটে দিলে এখানে থাকে 1, এখানে হচ্ছে 1, 1:1, ঠিক আছে। এটি তোমাদের লিখতে হবে না, এটি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমার লেখা। এরপর হচ্ছে 2:2, তাহলে এই দুটোকে আমরা 2 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 1, তাহলে এটা হচ্ছে 1:1, ঠিক আছে, 1:1, বাস শেষ। এখানে দেখো সবগুলোই সমান, অর্থাৎ সবগুলোই সমানুপাত, ঠিক কিনা, হ্যাঁ সবগুলোই সমানুপাত। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা আমাদের দাঁড়াচ্ছে এটাই যে এখানে প্রশ্নটা করা হয়েছে যে চিত্রগুলো দেখে কি বুঝতে পারে চিত্রগুলোর অনুপাত কি সমান। এখানে লিখবো যে ছকটি দেখে আমার মনে হয় চিত্রগুলোর অনুপাত সমান। এখন মনে করো যে তোমার এইটা এবং এইটা সমান হইল না কোনো কারণে, ভালো করে মেপে যখন দেখলা সমান হইল না, তখন মনে হইলো যে না এখানে এটা সমান হচ্ছে না, অর্থাৎ কোনোটাই সমান হচ্ছে না। সেক্ষেত্রে তুমি লিখবে ছকটি দেখে আমার মনে হয় চিত্রগুলোর অনুপাত সমান 9, তখন 9 লিখবি। কিন্তু আমি যেহেতু মেপেছি সেক্ষেত্রে আমি পেয়েছি সবগুলোই সমান, সেক্ষেত্রে আমি 9 লিখিনি। যদি তোমাদের মনে হয় যে না সমান 9, সেক্ষেত্রে তোমরা 9 লিখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো বলা হয়েছে জিরাফগুলো কি দেখতে পারছো তোমরা, প্রথম জিরাফটির গলা ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত কিন্তু তোমরা মেপে দেখেছো। অর্থাৎ এইখানে কি কথাটা বললো, এই প্রথম জিরাফটির গলা ও পুরো দেহের দৈর্ঘ্য আবার কোনটা। তোমরা যারা অধ্যায়ের শুরুতে আমাদের ক্লাসগুলো করেছো সেক্ষেত্রে তোমরা একটি জিরাফ দেখেছো, ঠিক আছে। আমি এখন জিরাফটি অবশ্য বের করতে পারবো না কারণ আমরা অনেক আগে সেটি নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি বেশি উপরে যাচ্ছি না। তবে হ্যাঁ, আমরা এরকম জিরাফের একটি অঙ্ক করেছি এবং ওই জিরাফের অঙ্কটিতে আমরা কিন্তু এই যে এখানে কি জিরাফ দেখতে পাচ্ছ, অনুপাত সমানুপাত অধ্যায়টির শুরুতে আমরা এরকম একটা জিরাফ দেখেছিলাম। সেই জিরাফটি আমরা কিন্তু পরিমাপ করেছিলাম গলা ও পুরো দেহের দৈর্ঘ্য, ঠিক আছে। ঠিক একইভাবে আজকে আমরা এই অংশের মধ্যে কয়েকটি জিরাফ এবং সেগুলো মাপামাপি করব। তো দেখো এখানে আমাদের বলা হয়েছে যে জিরাফগুলো, এবার দেখো তো বাকি জিরাফগুলোর গলা ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত কি সমান হয় কিনা। এই যে 4টা জিরাফ আমরা দেখেছি, এই 4টা জিরাফে আমাদের কি করতে হবে, মাপতে হবে। কি মাপতে হবে, গলা মাপতে হবে, কি মাপতে হবে, গলা মাপতে হবে এবং পুরো দেহের দৈর্ঘ্য মাপতে হবে এবং সেগুলোর অনুপাত সমান কিনা সেটা দেখতে হবে এবং সেগুলোকে নিচের ছকে লিখে ফেলতে হবে। তো তোমরা এই জিনিসটা এইটা মাপবে, ঠিক আছে। এটা মেপার পরে দেখো এখানে বলা হয়েছে ছবি, গলার দৈর্ঘ্য,
পুরো দেহের দৈর্ঘ্য, গলা ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত, এর মানে কি ছক দেওয়া আছে, এখানে 4টা ছবির কথা বলা আছে। ঠিক আছে, তাহলে এই ছকটি আমরা কিভাবে পূরণ করব? এই ছকটিও আমরা সমাধান করে রেখেছি। দেখো এটা হচ্ছে তোমাদের এই ছকটির সমাধান। দেখো এখানে ছক 4.8, ছবি 1 4, মানে আমি একদম ওই ছবিটি ওইটি আসলে একদম হুবহু কপি করে তোমাদের কাছে নিয়ে আসলাম এইটি, অর্থাৎ এইখানে যে ছকটি ছিল, ঠিক আছে, তো আমরা এই ছকটি তুলে নিলাম এইখানে। তো এখানে দেখো গলার দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে আসি। এখানে ছবি 1 এর ক্ষেত্রে আমরা আগে গলার দৈর্ঘ্যটা বলতে এইখান থেকে আমরা এইখান পর্যন্ত মাপবো, এবং পুরো দেহের দৈর্ঘ্য বলতে আমরা এইখান পর্যন্ত মাপবো, অথবা তোমরা চাইলে সরাসরি সোজা মেপে ফেলতে পারো। ঠিক আছে, তোমরা যেভাবেই মাপো না কেন এটা একান্ত তোমাদের ব্যাপার। তুমি যদি এভাবে মাপো সেক্ষেত্রেও হবে, তাহলে তোমার গলাটা হবে এই জায়গা পর্যন্ত। ঠিক আছে, তুমি চাইলে এইটুকু এভাবে মাপতে পারো, সেক্ষেত্রে গলাটা হবে এই জায়গা পর্যন্ত। এরপরে তুমি পুরো দেহের দৈর্ঘ্য, এই জায়গাটা গলা, পুরো দেহের দৈর্ঘ্য এই জায়গাটা গলা, সেভাবে মাপতে পারো। যেহেতু আমার কাছে বই নাই, এটা শুধুমাত্র একটা পিডিএফ অনলাইন কপি, সেক্ষেত্রে আমি দেখাতে পারলাম না। তবে আমি এখানে নমুনা এবং মাপছি, আমি মেপে কিন্তু এগুলো লিখছি। এখন তোমাদের ক্ষেত্রে যদি ভিন্ন আসে সেক্ষেত্রে কথাটা ভিন্ন। তো দেখো আমরা ছবি 1 পরিমাপ করে গলার দৈর্ঘ্য পেলাম 1.5, পুরো দেহের দৈর্ঘ্য পেলাম 4, অর্থাৎ এইটা মেপে। ঠিক আছে, এইটা মেপে। আচ্ছা, এরপরে গলা ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে 1.5:4, এই যে, ঠিক আছে, 1.5:4। আচ্ছা, এরপরে ছবি 2 এ দেখো যে আমাদের গলার দৈর্ঘ্যটা হচ্ছে 1.2 এবং পুরো দেহের দৈর্ঘ্যটা হচ্ছে 3.2, তাহলে অনুপাত হচ্ছে 1.2:3.2, সেটা আমরা এটার ক্ষেত্রে পেয়েছি। ছবি 3 এর ক্ষেত্রে দেখো গলার দৈর্ঘ্যটা আমরা পেয়েছি 1.3 এবং পুরো দেহের দৈর্ঘ্য পেয়েছি 3.5, তাহলে অনুপাতটা লিখলাম 1.3:3.5। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমাদের এই ছবিটা। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে ছবি 4 এর ক্ষেত্রে আমাদের গলার দৈর্ঘ্য হচ্ছে 1.2 এবং পুরো দেহের দৈর্ঘ্য হচ্ছে 3, এবং আমরা পেলাম এই যে এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 1.2:3, 1.2:3, এখানে 1.1 হবে না, এখানে হবে 2। ঠিক আছে, 1.2:3, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তো এখানে দেখো আবারও লেখা আছে যে বিশেষ দ্রষ্টব্য, এটি অনুমান করে লেখা হয়েছে, শিক্ষার্থীরা নিজেরা মেপে লিখবে। এই কথাটা আবার কেন? কারণ হচ্ছে আমি একদম বলবো না যে আমি একদম কারেক্ট মেপেছি। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের মেপে নেওয়াটা জরুরি বলে আমি আসলে এই কথাটা লিখেছি। তো তোমরা অবশ্যই সেটা মেপে নিবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা এইখানে যে লেখাটি আছে এটি লিখবে না, বিশেষ দ্রষ্টব্য কথাটা কিন্তু লিখবে না, এটা কিন্তু আমি আগে বললাম এই কথাটা লিখবে না, আমি তোমাদের বলার জন্য আমি এটা লিখে দিলাম, সেটা কিন্তু তোমরা নিজেরা মেপে লিখবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো। তো দেখো বলা হয়েছে এই ছকটি দেখে তোমাদের কি মনে হয় জিরাফগুলোর অনুপাত কি সমান? দেখো এখানে যে কথাটি বলা হচ্ছে যে জিরাফগুলোর অনুপাত সমান কিনা, এখানে আমার মনে হয় না জিরাফগুলোর অনুপাত সমান, কিন্তু তোমাদের ক্ষেত্রে যদি জিরাফগুলোর অনুপাত সমান, অর্থাৎ মনে করো এটাকে ছোট করলে যেটা পাওয়া যাবে, এটাকে ছোট করলে যেটা পাওয়া যাবে, এটাকে ছোট করলে যেটা পাওয়া যাবে, সেগুলো আসলে সমান, সেক্ষেত্রে তোমরা বলতে পারো। কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে দেখো 1.5:4 এটাকে কোনোভাবে ভাঙা সম্ভব না, 1.2:3.2 এটাকেও ভাঙা সম্ভব না, 1.3:3.5 এটাকেও কোনোভাবে ভাঙা সম্ভব না, 1.2:3 এটাকেও কোনোভাবে ভাঙা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি বুঝে নিতে হবে যে আসলে ছকটি দেখে আমার মনে হয় জিরাফগুলোর অনুপাত সমান নয়, সেটা আমাদের বুঝে নিতেই হবে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত শেষ, এবং এখানে আমরা মনে হয় প্রায় 3টি ছক পূরণ করেছি, এবং এখানে একটু এক্সট্রা ছক আমাদের নিজেদের বানানো লেগেছে। তো সেক্ষেত্রে তোমরা এটা অবশ্যই দেখে নিবে কিভাবে বানিয়েছে, আমরা এখানে ব্যাখ্যা করেছিলাম, এবং এইখানে আমরা ছক 4.6 সেটাও পূরণ করে দিয়েছি। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। আগামী পর্বে আমরা একটি গল্প পড়ি, এটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখন আমাদের এইচএফ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে, এবং আমাদের এইচএফ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি।